লক্ষ্যে নাগরিক সুরক্ষায় আগামীকাল থেকে দেশ জুড়ে মক ড্রিলের নির্দেশ কেন্দ্রীয় সরকার। যুদ্ধের পরিস্থিতি হলে কি পদক্ষেপ? মক ড্রিল হবে এ রাজ্য, বাজবে সাইরেন। কাল থেকে 7 দিনে পর্যায়ক্রমে হবে রাজ্যে যুদ্ধ পরিস্থিতির মক ড্রিল। লাইন অফ কন্ট্রোলে 4 দিনের ব্যবধানে ভারতের 2টি সার্জিক্যাল স্ট্রাইক নস্যাৎ করে দিয়েছে পাকিস্তান। বলতে গেলে এক প্রকার জান হাতে নিয়ে পালিয়েছেন নয়াদিল্লির পাইলটেরা। এদিকে কাশ্মীরের পাশাপাশি বাংলাদেশের মানুষের এক অংশ হঠাৎ করে কেন ভারতকে ছেড়ে পাকিস্তানের দিকে ঢুকছেন? ঘরপোড়া গরু সিঁদুরে মেঘ দেখলেও ভয় পায়। ভারতের অবস্থা এখন ঠিক তেমনই। 3 ফ্রন্টেই নয়াদিল্লির জন্ম দিয়েছে নতুন শত্রুর। আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, আশা করি সবাই ভালো আছেন। নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত। অবশেষে ভারত পাকিস্তানের মধ্যে এক পারমাণবিক যুদ্ধ বেঁধেই গেল। আজ সকাল 6টার দিকে ভারতের এক পারমাণবিক ক্ষেপণাস্ত্র পাকিস্তানে গিয়ে আঘাত হানে। সেখানে অনেক মানুষ নিহত হয় এবং এক বিশাল বিশৃঙ্খলা সৃষ্টি হয়। আজকের এই ভিডিওটিতে পেয়ে যাবেন ভারত পাকিস্তানের যুদ্ধের পরিস্থিতি নিয়ে সকল প্রকার তথ্য। ভিডিওর শুরুতেই যে সকল ভিডিও দেখেছেন তা থেকে হয়তো আন্দাজ করতে পেরেছেন আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে। এবার কি তাহলে পাকিস্তানও বসে থাকবে? না, পাকিস্তান বসে থাকবে না। পাকিস্তানও ভারতকে পারমাণবিক হামলা করতে পারে। তাহলে আমাদেরকে সতর্ক থাকতে হবে, বাংলাদেশের সবাইকে, সাধারণ জনগণকেও সতর্ক থাকতে হবে। চলুন আজকের এই ভিডিওটিতে ভারত পাকিস্তানের যুদ্ধের পরিস্থিতি নিয়ে সব ভিডিওগুলো দেখে আসি। ये नुकसान, ये 9 नंबर, ये मस्जिद तैयबा मरकज उमरकरा के अंदर ये नुकसान है।
ঘরপোড়া গরু সিঁদুরে মেঘ দেখলেও ভয় পায়। ভারতের অবস্থা এখন ঠিক তেমনই। 3 ফ্রন্টেই নয়াদিল্লির জন্ম দিয়েছে নতুন শত্রুর। একদিকে চীন, অন্যদিকে পাকিস্তান। সামরিক শক্তিধর এই দুই প্রতিবেশীর ভয়ে ভারত এতদিন ছিল অনেকটাই সতর্ক। আরেক ফ্রন্টে বাংলাদেশ থাকলেও বছরের পর বছর নির্ভার কেটেছে ভারতের। কিন্তু নয়াদিল্লির আর বুঝি রক্ষা হচ্ছে না এবার। কাশ্মীরের সাম্প্রতিক সন্ত্রাসী হামলার পর নিজের গুরুত্বপূর্ণ 3 প্রতিবেশীকে ঠেকাতে মোদী সরকার হাতে নিয়েছে নতুন নতুন পরিকল্পনা। কিন্তু তাতে উদ্বেগ কমছে না ভারতের। হঠাৎ করে সব সীমান্তে ভারত এখন নিজেকে ভাবছে অরক্ষিত। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। কাম অন ব্রো, এসব অনেক কিছু আসবে আর যাবে, এক্সপার্ট কিন্তু থেকেই যাবে। কয়েক মাস আগেও সীমান্তে লম্ফঝম্ফ করত বিএসএফ, কিন্তু সময় বদলেছে। এখন চুন থেকে পান খসলেই তার পাল্টা জবাব দিচ্ছে বিজিবি। কাশ্মীর নিয়ে পাকিস্তানের সঙ্গে সাম্প্রতিক উত্তেজনায় বাংলাদেশের সঙ্গেও সীমান্ত অঞ্চলে এভাবে বারবার প্রতিরোধের মুখে পড়ায় চাপে রয়েছে ভারত। তাই পাকিস্তানের পাশাপাশি বাংলাদেশের সঙ্গে থাকা সীমান্তেরও সুরক্ষা জোরদার করতে চায় মোদী সরকার। এজন্য বিএসএফে 16টি নতুন ব্যাটালিয়ন গঠনের সিদ্ধান্ত নিয়েছে ভারত। দেশটির সরকারি সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে পিটিআই। নতুন এই ব্যাটালিয়নে 17,000-এর বেশি সদস্য নিয়োগ দেওয়া হবে। ভারতীয় সূত্রগুলো বলছে, ভারত বাংলাদেশ ও ভারত পাকিস্তান সীমান্তে নজরদারি ও নিয়ন্ত্রণ ব্যবস্থা আরও জোরদার করাই এই সিদ্ধান্তের মূল উদ্দেশ্য। সীমান্তে একাধিক দায়িত্ব পালনের কারণে বিএসএফের উপর বাড়তি চাপ বেড়েছে। তবে নতুন ব্যাটালিয়নগুলো গঠন করা হলে সীমান্ত পাহারায় নিযুক্ত বাহিনীর উপর চাপ কমবে। তারা আরও দক্ষতার সঙ্গে নিরাপত্তা রক্ষা করতে পারবে। এছাড়া ভারত সরকার 2টি নতুন সেক্টরাল হেডকোয়ার্টার স্থাপনেরও সিদ্ধান্ত নিয়েছে। একটি জম্মুতে, যা পাকিস্তান সীমান্তে নজরদারির কেন্দ্র হিসেবে কাজ করবে। অপরটি মিজোরামে, যা বাংলাদেশ সীমান্ত ঘিরে গোয়েন্দা তথ্য সংগ্রহ ও বিশ্লেষণে গুরুত্ব দেবে। এই অফিসগুলোর মাধ্যমে সাইবার গোয়েন্দা কার্যক্রম, সীমান্তবর্তী গ্রামগুলোর উপর নজরদারি, ড্রোন চিহ্নিতকরণ ও মাদক পাচার রোধে বিশেষ অভিযান পরিচালনা করা হবে বলেও জানা গেছে। পিটিআই বলছে, সাম্প্রতিক বেশ কয়েকটি ঘটনায় ভারত বেশ উদ্বিগ্ন। বিশেষ করে বাংলাদেশের সঙ্গে রাজনৈতিক দূরত্ব ও আস্থার ঘাটতি বেড়েছে। এছাড়া পাকিস্তান সীমান্তে ঘন ঘন সন্ত্রাসী অনুপ্রবেশ। সব মিলিয়ে নিজেদের সীমান্তে আরও কড়াকড়ি আরোপের মাধ্যমে ভারত হয়তো বাংলাদেশ পাকিস্তানকে বার্তা দিতে চাইছে, এমনটাই বিশ্বাস বিশ্লেষকদের। বাংলাদেশের মানুষের এক অংশ হঠাৎ করে কেন ভারতকে ছেড়ে পাকিস্তানের দিকে ঝুঁকছেন? ভারতে শেখ হাসিনার ঘনিষ্ঠতা, তিস্তার জল বন্টন চুক্তি আটকে যাওয়া, সীমান্তে গুলি, আবার অন্যদিকে পাকিস্তানের বাংলাদেশের প্রতি সস্তা সমর্থন। এই প্রশ্ন এখন শুধু যে দুই দেশের সাধারণ মানুষের মধ্যে উকি দিচ্ছে সেটা নয়, বরং বিশ্বের বিভিন্ন দেশের কূটনৈতিক পর্যায়ে এই প্রশ্ন ঘুরে বেড়াচ্ছে। আজকের এই সংক্ষিপ্ত প্রতিবেদনে আমরা তুলে আনবার চেষ্টা করব সেই সমস্যা, যে সমস্যার কারণে আজ ভারত এবং বাংলাদেশের মাঝে হিমালয় সম দেয়াল উঠে গিয়েছে। যেহেতু আমার বিশ্লেষণের বিষয় 2010 সালের পর থেকে 2025 সালের আজকের দিন পর্যন্ত, তাই 2010 সালের পর 2011 সালে প্রথম প্রতিবন্ধকতা তৈরি হয় দুই দেশের মাঝে তিস্তা ইস্যুতে। 2011 সালে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং বাংলাদেশ সফর করেছিলেন। তখন তার সফর সঙ্গী হিসেবে জায়গা করে নিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম। কিন্তু তিস্তা চুক্তিতে বাগড়া ধরার কারণে তিনি সেই সফর বাতিল করেন এবং দুই দেশের বহু প্রত্যাশিত তিস্তার এই চুক্তি বাস্তবায়ন করা সম্ভব হয়নি। এরপর 2014 সালে নরেন্দ্র মোদী সরকার দিল্লির মসনদে বসলেও মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি কোনোভাবেই বোঝাতে সক্ষম হননি যে বাংলাদেশ ভারত সম্পর্কের ক্ষেত্রে তিস্তার জলবন্টন চুক্তি বড় সড় অন্তরায় হয়ে উঠতে পারে।
এরপর রয়েছে দুই দেশের মধ্যে বহু চর্চিত সীমান্ত হত্যা। বাংলাদেশের দিক থেকে বারবার অভিযোগ তোলা হয় যে সীমান্তে নির্বিচারে ভারতের সীমান্তরক্ষী বাহিনী গুলি চালায় এবং সে কারণে বাংলাদেশের সাধারণ মানুষ, সাধারণ নিরীহ নিরস্ত্র কৃষক তাদের মৃত্যু হয়। এক্ষেত্রে তারা ফেলানির নামকে সামনে আনেন। সিএ বা ভারতের নাগরিকত্ব আইন বা এনআরসি এইসব পদক্ষেপেও বাংলাদেশকে জড়ানো হয়, ফলে একটি অনাকাঙ্ক্ষিত বিতর্কের তৈরি হয় এবং যার জেরে দুই দেশের সাধারণ মানুষের মধ্যে এক ধরনের বৈরিতার সম্পর্ক সূচনা হয়। এছাড়া বাণিজ্যিক ভারসাম্যহীনতা। ভারতের পণ্য যেমন খুব সহজে বাংলাদেশে ঢোকে, কিন্তু বাংলাদেশি পণ্য ভারতে রপ্তানি করার প্রক্রিয়া অনেক বেশি জটিলতর। এরপর দিল্লির বাংলাদেশের অভ্যন্তরে রাজনৈতিক হস্তক্ষেপের অভিযোগ। যেমন শেখ হাসিনার সঙ্গে দিল্লির অতি ঘনিষ্ঠ সম্পর্ক বিভিন্ন সময়ে চর্চিত, আলোচিত এবং সে কারণেই বাংলাদেশের পরপর 3টি জাতীয় নির্বাচন প্রশ্নবিদ্ধ হলেও দিল্লির তড়িঘড়ি বাংলাদেশের ওই সময়কার শাসক দল আওয়ামী লীগকে সমর্থন করা এবং প্রধানমন্ত্রী হিসেবে ভারতের পক্ষ থেকেই প্রথম বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা বার্তা জানানো হতো। বিশেষ করে 2014 এবং 2018 সালে বাংলাদেশের জাতীয় নির্বাচন অভ্যন্তরীণভাবে প্রশ্নবিদ্ধ হলেও ভারতের পক্ষ থেকে নির্লিপ্ত সমর্থন করা হয়েছিল এবং সে কারণেই বাংলাদেশের অভ্যন্তরে ভারত বিরোধিতার একটি প্রাতিষ্ঠানিক জায়গা নেয় এবং শেখ হাসিনা এবং আওয়ামী লীগকে দিল্লিপন্থী শাসক হিসেবেই আখ্যায়িত করা হয়। বিশেষ করে যুব সমাজ এবং প্রবাসী বাংলাদেশিদের মধ্যে তীব্র ভারত বিরোধিতা তৈরির প্রধানতম কারণ বাংলাদেশে পরপর জাতীয় নির্বাচনগুলোতে যুব সমাজ এবং প্রবাসীরা অংশগ্রহণ করতে না পারার ক্ষোভ এবং সেই প্রশ্নবিদ্ধ নির্বাচনেই ঢালাওভাবে ভারতের সমর্থন এবং অবশ্যই এর সঙ্গে রয়েছে ভূ রাজনৈতিক কুটকাচালি। বিশেষ করে গত কয়েক বছর ধরে যখন বাংলাদেশের অভ্যন্তরে তীব্র ভারত বিরোধিতা টকবক করে ফুটছিল, তখনই পাকিস্তান কৌশল বদল করে বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যম এবং বিভিন্ন টেলিভিশন চ্যানেলে প্রোপাগান্ডার মধ্য দিয়ে মুসলিমদেরকে ঐক্যবদ্ধ করা এবং ভারত বিরোধী ভাবমূর্তিকে একটি প্রাতিষ্ঠানিক চেহারা দিতে সমর্থ হয়। এবং বলতে দ্বিধা নেই, প্রবাসী বাংলাদেশিরাও আস্তে আস্তে পাকিস্তানের প্রতি সহানুভূতিশীল হয়ে ওঠেন। বিশেষ করে ফিলিস্তিন ইসরায়েল ইস্যুতে ভারত যেভাবে ইসরায়েলের পক্ষে অবস্থান নিয়েছিল, সে কারণে পাকিস্তান এবং বাংলাদেশ এই মুসলিম অধ্যুষিত দুটি রাষ্ট্রের সাধারণ মানুষ ভারতের প্রতি আরও ক্ষোভে ফেটে পড়েন এবং সে কারণেই দেশ দুটোর অভ্যন্তরে তীব্র ভারত বিরোধিতা, বিশেষ করে বাংলাদেশের অভ্যন্তরে তীব্র ভারত বিরোধিতা জেগে ওঠে। আর সবচাইতে বড় কারণ হচ্ছে 2024 সালের 5 আগস্ট বাংলাদেশ থেকে চলে আসা বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার দিল্লিতে আশ্রয় নেওয়ার বিষয়টি। বাংলাদেশের অধিকাংশ মানুষই মনে করেন দিল্লিতে শেখ হাসিনার আশ্রয় দেওয়ার মাধ্যমে গত 15 বছর ধরে যে অভিযোগ ভারতের বিরুদ্ধে তারা করেছেন সেটি সঠিক, অর্থাৎ জাস্টিফাইড। আর এই জাস্টিফাইড অভিযোগের জবাব এখনো ভারত সঠিকভাবে দিতে পারেনি, সেই কারণে কিন্তু একটি প্রশ্নচিহ্ন তৈরি হয়ে রয়েছে। বিভিন্ন জার্নাল ঘেটে ভারতের দিক থেকে যে ভুলগুলোকে আমরা পয়েন্ট আউট করেছি সেটি হচ্ছে তিস্তা চুক্তিকে এত বছর ঝুলিয়ে রাখা। প্রায় 13 বছর হলো তিস্তা চুক্তির বিষয়ে ভারতের দিক থেকে কোনো রকম ইতিবাচক ভূমিকা দেখা যায়নি, বরং তিস্তা চুক্তি যে প্রায় অনিশ্চিত সেটি কিন্তু পরিষ্কারভাবেই বোঝা যাচ্ছে। বাংলাদেশের মানুষ মনে করেন যে ভারত একপাক্ষিকভাবে শুধুমাত্র আওয়ামী লীগকে সমর্থন করে গিয়েছেন, বাকি রাজনৈতিক দলগুলোকে ভারত সমর্থন করে না এবং বাকি রাজনৈতিক দলগুলোকে ভারত শত্রু হিসেবেই মনে করে। এটি বাংলাদেশের অধিকাংশ মানুষের মতামত। এর সঙ্গে মনে রাখতে হবে এই ভূ রাজনৈতিক কুটকাচালিতে চীন এবং তুরস্কও যুক্ত রয়েছে। বিশেষ করে ভারত যেখানে রয়েছে সেখানে চীন থাকবে, সেটাই খুব প্রাসঙ্গিক। ফলে বাংলাদেশ এবং ভারতের সম্পর্কের এই রসায়নের পেছনে পাকিস্তান এবং তার পেছনে চীনের ভূমিকাও অনস্বীকার্য। এই মুহূর্তে ভারত এবং পাকিস্তানের যুদ্ধ হলে বাংলাদেশের মনোভাব কি সেটি কিন্তু পরিষ্কার করেই জানা যাচ্ছে। বলা হচ্ছে বাংলাদেশের অধিকাংশ মানুষই ভারত বিদ্বেষী, ফলে তাদের সমর্থন পাকিস্তানের দিকে যাবে, সেটি আর বলার অপেক্ষা রাখে না। যদিও সরকারিভাবে বাংলাদেশের অবস্থান নিরপেক্ষ বলেই দাবি করা হয়, কিন্তু সাধারণ মানুষের আবেগ ভারতের বিপক্ষে, আর সঙ্গত কারণেই বিপক্ষে মানেই পাকিস্তানের পক্ষে।
এবার আসা যাক এই পরিবর্তনে ভূ রাজনৈতিক প্রভাব। ভারতের নেভারহুড ফার্স্ট এই নীতির বিশ্বাসযোগ্যতা নিয়েও বিভিন্ন রকম প্রশ্ন উঠেছে। বিশেষ করে দেশটির অভ্যন্তরীণ রাজনীতি এবং গণমাধ্যমেও নানা রকম ভাবে মোদী সরকারকে সমালোচনায় বিদ্ধ করা হয়। আর সেক্ষেত্রে চীন, পাকিস্তান এবং তুরস্ক ত্রিমুখী কূটনৈতিক গোড়াটোপে বাংলাদেশ চলে যাচ্ছে, সেটাও কিন্তু ভীষণ তাৎপর্যপূর্ণ। বিশেষ করে দক্ষিণ এশিয়ায় ভারতের প্রভাব কিছুটা হলেও নড়বড়ে হতে পারে। বিশেষত বিমস্টেক এবং BBIN এর উদ্যোগের ফলে অনেক ক্ষেত্রেই ভারতের কূটনৈতিক কৌশল কোথাও ধাক্কা খেতে পারে বলেও কিন্তু বিভিন্ন মহল থেকে দাবি করা হচ্ছে। পরিশেষে বলা যায়, ভারত এবং বাংলাদেশের সম্পর্ক 50 বছরের ইতিহাসের মধুরতা যেমন রয়েছে, তেমনি জটিলতাও। আজকের এই প্রজন্ম, বিশেষত সামাজিক মাধ্যমে বেড়ে ওঠা তরুণরা ভারতের ভুল কৌশলগুলোকে বেশি দেখতে পাচ্ছেন। এটা শুধুই পাকিস্তান প্রেম সেটা বলা যাবে না, বরং এটি একটি প্রতিবাদের প্রতিধ্বনিও। দিল্লির ভাববার বিষয় এখন কৌশল বদলাতে হবে, জয় করতে হবে মানুষের মন। সেই মন জয় করার ক্ষেত্রে দিল্লি এবং ঢাকা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে। প্রিয় দর্শক, আজকের এই সংক্ষিপ্ত বিশ্লেষণটি আপনাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে আপনাদের মন্তব্য লিখবেন কমেন্টস বক্সে এবং অবশ্যই প্রিয়জনের মাঝে শেয়ার করবেন। ভারত এবং বাংলাদেশের মধ্যে সম্পর্ক দীর্ঘমেয়াদী হোক, কালো মেঘ কেটে যাক এবং ভারত এবং বাংলাদেশের সম্পর্কের আকাশে আবারও হাস্যোজ্জ্বল রোদ উকি মারুক। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবাই নিরাপদে থাকবেন। নমস্কার। আমি আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং ভারত পাকিস্তানের এই পরিস্থিতি নিয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করতে ভুলবেন না। আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।